পৃথিবীর ইতিহাসে যে কয়েকটি যুদ্ধ পুরো ইতিহাসকেই পাল্টে দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পলাশির যুদ্ধ। যে যুদ্ধ বদলে দিয়েছে ইতিহাসের গতিপথ, বদলে দিয়েছে সমগ্র ভারতবর্ষের মানচিত্র। যে যুদ্ধের সুদূর প্রসারী প্রভাবে ভারতবর্ষ হয়েছে দরিদ্র আর ধনী হয়েছে ইউরোপ তথা ইংল্যান্ড। এই যুদ্ধ মাত্র ৮ ঘন্টার মতো স্থায়ী হয়েছিল এবং এই যুদ্ধ স্প্রিংয়ের মতো কাজ করে। কারণ প্রথমে পলাশির যুদ্ধের মাধ্যমে বাংলা, বিহার, উড়িষ্যাকে দখল করেছিল ইস্ট ইন্ডিয়া বাহিনী এবং তা ক্রমান্বয়ে সমগ্র ভারতবর্ষ এবং পরবর্তীতে এশিয়ার অন্যান্য দেশও দখলে নেয় ইস্ট ইন্ডিয়া তথা যুক্তরাজ্য এবং চালু করে এক অবর্ণনীয় ২০০ বছরের উপনিবেশিক শাসন ও শোষণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাসে সেই ভয়ঙ্কর যুদ্ধ নিয়ে। আর বন্ধুরা, আপনারা দেখছেন হিস্টোরি বক্স, সাথে আছি আমি সাব্বির। যদি আপনি ইতিহাস প্রিয় হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। পলাশির যুদ্ধের একটি সুদীর্ঘ পটভূমি রয়েছে। ১৬৫০ সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে ব্যবসা করা শুরু করে, ঠিক তখন থেকে এর ষড়যন্ত্র শুরু হয় কথা বললে ভুল হবে না। ভারতবর্ষের মুঘল শাসকগণ ১৬৫০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বছরে মাত্র ৩,০০০ টাকার বিনিময়ে বাংলায় বসবাসের অনুমতি দেন এবং শুল্কমুক্ত ব্যবসা করার অনুমতি দেন। কিন্তু সপ্তদশ শতকের দ্বিতীয় অর্ধে বাংলার অভ্যন্তরীণ বাণিজ্যে ইংরেজদের অনুপ্রবেশ শায়েস্তা খান এবং ইংরেজদের মধ্যে দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়ায়। শায়েস্তা খান পরবর্তী সময়ে ইংরেজরা কলকাতায় বসবাসের অনুমতি পায় এবং কলকাতা, গোবিন্দপুর ও সুতানটি গ্রাম নামে ৩টি গ্রাম কিনে নিয়ে ইংরেজরা জমিদারি প্রতিষ্ঠা করে। ইংরেজরা কলকাতায় ফোর্ট উইলিয়াম নামে একটি দুর্গও নির্মাণ করে। জমিদারি ক্রয় এবং ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য খুব সুবিধাজনক বলে প্রমাণিত হয় এবং এগুলির মাধ্যমে যে কায়েমি স্বার্থের জন্ম নেয় তা কোম্পানিকে কলকাতার আশপাশে আরও জমিদারি অর্থাৎ ৩৮টি গ্রাম কিনতে উৎসাহিত করে। ইতিমধ্যে বাণিজ্যিক সুবিধার অপব্যবহারের দরুন বাংলার নবাবদের সঙ্গে তাদের সম্পর্কের দ্রুত অবনতি ঘটে। কলকাতার কোম্পানি কর্তৃপক্ষ এই সকল অন্যায় কাজ বন্ধের জন্য পরিচালক সভার নির্দেশাবলীর প্রতি কোনো গুরুত্বই প্রায় দিচ্ছিল না এবং দস্তকের সুবিধাদি আমদানি রপ্তানির ক্ষেত্রে বাইরে অভ্যন্তরীণ বাণিজ্যেও অবৈধভাবে তারা ব্যবহার করতে থাকে। একই সঙ্গে কোম্পানির কর্মচারীগণ বাণিজ্যের ছাড়পত্র তাদের ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা শুরু করে। কোম্পানি আরও সুযোগ সুবিধা আদায়ের প্রচেষ্টায় মুঘল সম্রাট ফররুখশিয়ারের নিকট ধর্ণা দেন। তিনি এক ফরমানের মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিছু গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করেন। যেহেতু অন্যান্য ব্যবসায়ীদের নির্দিষ্ট হারে শুল্ক দিতে হতো আর ইংরেজ ও তাদের সহযোগীরা শুল্কমুক্ত বাণিজ্য করত, তাই স্থানীয় ব্যবসায়ীদের অভ্যন্তরীণ বাণিজ্য নবাব মুর্শিদ কুলি খান ফরমানের বাস্তবায়নের বাধা দেন। তিনি অনুভব করেন যে কোম্পানির আমদানি রপ্তানির বাণিজ্য বহুগুণে বৃদ্ধি পেলেও এই ব্যবস্থায় কোম্পানি নামমাত্র বার্ষিক ৩,০০০ টাকা সরকারকে দিবে এবং কোম্পানির এই বিশেষ সুবিধার ফলে সরকার তার আইন অনুগ বাণিজ্য শুল্ক এবং টাকশালের উপর প্রাপ্য কর থেকে বঞ্চিত হবে। ১৭৫৬ সালের এপ্রিল মাসে নবাব সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নবাবের মধ্যে বিরোধ অনিবার্য হয়ে পড়ে। তাদের বিরুদ্ধে গুরুতর ৩টি অভিযোগ ছিল এই যে, অনুমতি ব্যতীত ফোর্ট উইলিয়াম দুর্গের সংস্কার এবং প্রাচীর নির্মাণ করা, ব্যক্তিগত অবৈধ ব্যবসা এবং কোম্পানির কর্মচারীদের দ্বারা দস্তকের নির্লজ্জ ব্যবহার করা এবং সেই সাথে নবাবের অবাধ্য প্রজাদেরকে আশ্রয় দেওয়া এবং শান্তিপূর্ণ আলোচনার জন্য কলকাতায় অনেক প্রতিনিধিদের পাঠান। নবাব এই প্রাচীর ভেঙে ফেলতে এবং পরিখা ভরাট করার নির্দেশ দেন। নবাবের দূত নবাবের এই বিশেষ চিঠি নিয়ে কলকাতায় যান, কিন্তু ইংরেজরা তাকে চরমভাবে অপমান করে এবং এটি শুনে নবাব সব স্তরে রাগান্বিত হয়। নবাব তৎক্ষণাৎ কাশিমবাজার কুঠি অবরোধ করার নির্দেশ দেন। কুঠির প্রধান আত্মসমর্পণ করে, কিন্তু কলকাতার ইংরেজরা অবাধ্যতা এবং একগুঁয়েমি প্রকাশ করে। ফলে নবাব কলকাতা অভিযান করে তা দখল করে নেন। এই পরাজয়ের পর বাংলায় কোম্পানি প্রতিষ্ঠার জন্য দুটি উপায় ছিল: এক, নবাবের কাছে আত্মসমর্পণ করা, নচেত পরাজয়ের প্রতিশোধ নিতে বল প্রয়োগ করা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৫৭ সালের জানুয়ারি মাসে কলকাতা পুনরুদ্ধার করে এবং নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে আলীনগরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন, কিন্তু ইংরেজরা এই সন্ধির বিভিন্ন শর্ত ভঙ্গ করে ভিতরে ভিতরে ষড়যন্ত্র চালাতে থাকে এবং তারাই
নবাবকে উৎখাত করত। 1757 খ্রিস্টাব্দের 12ই জুন কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দননগরে সেনাবাহিনীর সঙ্গে মিলিত হন। সেখানে দুর্গ রক্ষার জন্য অল্প কিছু সৈন্য রেখে তারা 13ই জুন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করেন। কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলির কাটোয়ার দুর্গ, অগ্রদ্বীপ এবং পলাশীতে নবাবের সৈন্য থাকা সত্ত্বেও তারা কেউ ইংরেজদের পথ রোধ করেন না। নবাব বুঝতে পারলেন তার এই সেনাপতিরাও এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তার কাছে আগে থেকে মীর জাফরের বিরুদ্ধে খবর ছিল, কিন্তু তিনি বিদ্রোহের আভাস পেয়ে মীর জাফরকে বন্দী করার চিন্তা মাথা থেকে বাদ দিলেন। তিনি মীর জাফরকে ক্ষমা করে তাকে শপথ নিতে বলেছিলেন। মীর জাফর পবিত্র কোরআন শরীফ মাথায় রেখে শপথ করে বলেছিলেন তার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তিনি বাংলার স্বাধীনতাকে ক্ষুণ্ণ হতে দিবেন না। গৃহবিবাদের মীমাংসা করে তিনি রায়দুর্লভ, ইয়ার লতিফ, মীর জাফর, মীর মদন, মোহনলাল এবং ফরাসি সেনাপতি সিনফ্রেকে সৈন্য চালানোর দায়িত্ব দিয়ে তাদের সঙ্গে যুদ্ধযাত্রা শুরু করেন। 23শে জুন সকাল থেকেই পলাশীর প্রান্তরে ইংরেজদের মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হন। 1757 সালের 22শে জুন মধ্যরাতে রবার্ট ক্লাইভ কলকাতা থেকে তার বাহিনী নিয়ে পলাশী মৌজার লক্ষাবাগ নামক আম্রকাননে এসে তাঁবু গাড়েন। বাগানের উত্তর পশ্চিম দিকে গঙ্গা নদী, এর উত্তর পূর্বে 2 বর্গ মাইল ব্যাপী আমবাগান ছিল। সকাল 8টার সময় হঠাৎ করেই মীর মদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করেন। তার প্রবল আক্রমণে টিকতে না পেরে রবার্ট ক্লাইভ তার সৈন্যদেরকে নিয়ে আমবাগানে আশ্রয় নেন। ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন। মীর মদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল, কিন্তু মীর জাফর, ইয়ার লতিফ, রায়দুর্লভ তাদের অধীনে যে সৈন্যগুলো ছিল তাদেরকে নিয়ে একদম নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের সামান্য সহায়তা পেলে সেই মুহূর্তেই ইংরেজদের পতন ঘটত সেই যুদ্ধের ময়দান থেকে। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামলে নবাব সিরাজউদ্দৌলার গোলাবারুদগুলো ভিজে যায়, কিন্তু ইংরেজদের গোলাবারুদগুলো ঢেকে রাখার ফলে রক্ষা পায়। তবুও সাহসী মীর মদন ইংরেজদের সাথে যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন, কিন্তু হঠাৎ করেই গোলার আঘাতে মীর মদনের মৃত্যু ঘটল। গোলন্দাজ বাহিনীর প্রধানের মৃত্যু হলে নবাব সিরাজউদ্দৌলা মীর জাফর ও রায়দুর্লভকে তাদের অশ্বারোহী বাহিনী নিয়ে তীব্র বেগে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন, কিন্তু উভয় সেনাপতি তার নির্দেশ অমান্য করল। তাদের যুক্তি ছিল গোলন্দাজ বাহিনীর আশ্রয় ছাড়া তাদের অগ্রসর হওয়া আত্মহত্যার শামিল, কিন্তু কোম্পানি এবং নবাবের বাহিনীর দূরত্ব তখন মাত্র কয়েকশো গজ। মীর জাফর নবাব সিরাজউদ্দৌলাকে ওই দিনের মতো যুদ্ধ বন্ধ করতে এবং পরদিন সকালে নতুন উদ্যমে যুদ্ধ শুরু করার পরামর্শ দেন, আর এই খবর শীঘ্রই রবার্ট ক্লাইভের নিকট পাঠানো হয়। পরামর্শ মতো নবাবের সৈন্যরা পেছোতে থাকলে হঠাৎ করে পেছন থেকে ইংরেজ বাহিনী তাদেরকে আক্রমণ করে ফেলে, যার ফলে নবাবের সৈন্যরা বিশৃঙ্খল হয়ে এদিক ওদিক চলে যায়। অপরাহ্ন 5টার দিকে যুদ্ধ শেষ হয়। রবার্ট ক্লাইভ নবাবের তাঁবু দখল করে নেন। ইংরেজদের পক্ষে 7 জন ইউরোপিয়ান এবং 16 জন দেশীয় সৈন্য নিহত হন। তখন কোনো উপায় না দেখে সিরাজউদ্দৌলা তার রাজধানী রক্ষা করার জন্য অল্প কয়েকজন সৈন্য নিয়ে মুর্শিদাবাদের দিকে রওনা দেন, কিন্তু রাজধানী রক্ষা করার জন্য তাকে কেউ সাহায্য করেনি। সিরাজউদ্দৌলা তার সহধর্মিণী লুৎফুন্নেসা বেগম এবং তার ভৃত্য গোলাম হোসেনকে সাথে নিয়ে রাজধানী ছেড়ে স্থলপথে ভগবান গোলায় পৌঁছে যান এবং সেখান থেকে নৌকাযোগে পদ্মা এবং মহানন্দার মধ্য দিয়ে উত্তর দিক অভিমুখে যাত্রা শুরু করেন। তার আশা ছিল পশ্চিম অঞ্চলে পৌঁছাতে পারলে ফরাসি সৈনিক মসিয়ে নাসের সহায়তায় পাটনা পর্যন্ত গিয়ে রামনারায়ণের কাছ থেকে সৈন্য সংগ্রহ করে ফরাসি বাহিনীর সহায়তায় তিনি বাংলাকে রক্ষা করবেন, কিন্তু তার হয়নি। তার হতে দেয়নি এদেশের কিছু কুলাঙ্গারেরা, যার ফলশ্রুতিতে 200 বছরের বেড়ি পড়েছে এই ভারতবর্ষের পায়ে, যার জন্য সম্পূর্ণ একতরফাভাবেই দায়ী করা যায় মূলত এদেশীয় চাটুকরদের। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সেই সাথে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ইতিহাসের আর কোন ভিডিও দেখতে চান। আপনার মতামতের ভিত্তিতেই চেষ্টা করব আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে। তো আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ভিডিওর জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।